কলকাতার খুব কাছেই যে এত সুন্দর এক টুকরো স্বর্গ লুকিয়ে আছে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা সত্যিই কঠিন। আমাদের এবারের গন্তব্য ছিল উড়িষ্যার এক শান্ত উপকূল, দুবলাগাড়ি। আমাদের থাকার জায়গাটি ছিল এক কথায় অপূর্ব। চারদিকে নিস্তব্ধতা আর শান্ত পরিবেশ নিমেষেই ক্লান্তি কাটিয়ে দেয়। ভোরের আলো ফুটতেই আমরা পৌঁছে গিয়েছিলাম সমুদ্রের পাড়ে। জনহীন সৈকতে বালির ওপর দিয়ে হাঁটা আর সমুদ্রের সেই স্নিগ্ধ হাওয়া। ভোরটা ছিল সত্যি মায়াবী। খাবারের স্বাদেও ছিল ঘরোয়া ছোঁয়া, যা আমাদের এই সফরকে আরো তৃপ্তিদায়ক করে তুলেছিল। তবে আসল অ্যাডভেঞ্চার শুরু হলো যখন আমরা পৌঁছালাম এক নির্জন দ্বীপে। চারদিকে নীল জলরাশি আর মাঝখানে আমরা। উফ, সেই মুহূর্তগুলো ছাড়া জীবন মনে রাখার মতো। সেখান থেকে আমরা যখন সেই বিখ্যাত লেকটির সামনে দাঁড়ালাম, বিশ্বাস করুন আমরা থমকে গিয়েছিলাম। কোনো লেক যে এতটা নীল হতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। জলের সেই গাঢ় নীল রং যেন কোনো শিল্পীর আঁকা এক ক্যানভাস। দিনের শেষে আমাদের গন্তব্য ছিল এখানকার জগন্নাথ মন্দির। সন্ধ্যারতির সময় মন্দিরের সেই আধ্যাত্মিক পরিবেশ আর শান্ত গভীর আমেজ আমাদের মনকে এক অদ্ভুত প্রশান্তিতে ভরিয়ে দিয়েছিল। আমাদের মতে কলকাতার কাছে সেরা উইকেন্ড ডেস্টিনেশনগুলোর মধ্যে দুবলাগাড়ি অবশ্যই তালিকার উপরের দিকে থাকবে। ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে দুদিন শান্তিতে কাটানো এর চেয়ে ভালো জায়গা মনে হয় আর হয় না। হাতে 2 থেকে 3 দিনের ছুটি আছে, ভাবছেন কলকাতা থেকে কোথাও একটু বেরিয়ে আসি, কোথায় যাবেন? তাহলে আপনাদের জন্য রইল আজকের এই ভিডিও। এই মুহূর্তে আমরা আছি উত্তরপাড়ায়, আর আমরাও আজকে জার্নিটা শুরু করব উত্তরপাড়া থেকে। প্রথমে লোকাল ট্রেন ধরে যাব হাওড়া। হাওড়া থেকে আমাদের সেখান থেকে আছে জনশতাব্দী এক্সপ্রেস। তাহলে চলুন জার্নিটা শুরু করি। সময় হচ্ছে এখন প্রায় 12:55। 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে ঢুকলো। এরপর আমাদেরকে যেতে হবে 19 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেনটা ছাড়ার নির্ধারিত সময় ছিল 1:25। অনেকটা লেট হয়ে যাচ্ছে দেখে 19 নম্বরে হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেসটা দিয়ে দিল, আর 20 নম্বরে ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেসটা প্লেস করলো। ঘড়িতে এখন এক্স্যাক্টলি 1:44। প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে 12073 হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস। এই হচ্ছে 2S এর সিটিং অ্যারেঞ্জমেন্ট। দেখুন, আমাদের সিট নাম্বার হচ্ছে 3 আর 11। দুপুর এখন প্রায় 2:25, মানে বুঝতেই পাচ্ছেন 1 ঘন্টা ট্রেন লেট। আজকে যেরকম ট্রেনটা ঢুকতে লেট করেছে, তাই জন্য ছাড়তেও লেট হয়েছে। আমাদের সিট আছে 2S এ। আপনারা যদি এই ট্রেনটা অ্যাভেল করতে চান তাহলে দুরকম ক্যাটাগরি আছে। একটা হচ্ছে সেকেন্ড সিটিং, যেটা আমাদের টিকিট মূল্য পড়েছে 145 টাকা পার পারসন। আর একটা হচ্ছে এসি চেয়ার কার, যেটা টিকিট মূল্য হচ্ছে 470 টাকা পার পারসন। তো আমরা একদম লাস্ট মোমেন্টে যেহেতু প্ল্যান হয়েছে, তার জন্য আর ওই রিস্কটা নিইনি, কারণ ওয়েটিং লিস্ট অনেকটা বেশি ছিল। তার জন্য 2S-এই কেটে নিয়েছিলাম। কনফার্ম হয়ে গেছে আজকে সকালবেলায়। তো এবার জার্নিটা কমপ্লিট করি। রেল ভ্রমণ তো অনেকেরই প্রিয়, কিন্তু সেই যাত্রায় যদি সাথী হয় শান্ত নদী, দিগন্ত জোড়া সবুজ মাঠের ঢেউ এবং খিরাইয়ের সেই চোখ ধাঁধানো ফুলের বাগান, তাহলে মনটা যেন অজান্তেই গুনগুন করে ওঠে। বলে রাখা ভালো, হাওড়া থেকে বালেশ্বরের উদ্দেশ্যে বেশ কয়েকটি ট্রেন আছে। আপনারা হোয়ার ইজ মাই ট্রেন চেক করে আপনাদের পছন্দ মতো ট্রেনের টিকিট আগে ভাগেই করে নিতে পারেন। আপনাদের তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা বেসিক্যালি যাচ্ছি দুবলাগাড়ি, যার জন্য আমাদেরকে স্টেশনে নামতে হবে বালাসোর। খড়গপুরের সীমানা পেরিয়ে ট্রেনের বাইরে যখন চোখ রাখলাম, দেখলাম এক অদ্ভুত মায়াবী গোধূলি। চোখের পলকে সূর্যদেব বিদায় নিলেন, তবে তার দিগন্ত জোড়া সেই সোনাঝরা রঙে
আকাশটা যেন এক নতুন সাজে সেজে আমাদের উড়িষ্যার মাটিতে সাদর আমন্ত্রণ জানালো। 6:38, প্রায় 234 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম বালেশ্বর স্টেশনে। প্রায় 2 ঘন্টা ট্রেন লেট, বুঝতেই পারছেন। এখানে আমাদের গাড়ি এসে অপেক্ষা করছে। এখান থেকে আমরা আমাদের যে রিসর্টে যাব সেটা প্রায় 32 কিলোমিটার, সেটাও যেতে প্রায় ঘন্টাখানেক সময় লাগবে। অনেকটা লেট হয়ে গিয়েছে আজকে। চেষ্টা করবেন সকালের দিকে ট্রেনগুলো ধরার, তাহলে এখানে তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন। 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে পৌঁছেছিল, তো ড্রাইভার দাদা বললেন যে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে আসতে। মেন এক্সিট দিয়ে বেরিয়ে গেছি, ড্রাইভার দাদার সাথে দেখাও হয়ে গিয়েছে। এখন যাচ্ছি গাড়ির দিকে। কোনো একটা জায়গায় সন্ধেবেলা পৌঁছানোরও কিন্তু আলাদা একটা আনন্দ আছে। বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ, এখন একদমই গরম লাগছে না, খুব কমফর্টেবল একটা ওয়েদার, আর বেশ ভিড়। এই হচ্ছে আমাদের গাড়ি, রিসর্ট থেকেই পাঠানো হয়েছে। এটা হচ্ছে বালেশ্বর টাউন। দেখুন, সন্ধ্যাবেলা তো তেমন কিছুই দেখাতে পারবো না, বাট যতটুকু নিজেরা দেখছি ততটুকুই দেখানোর চেষ্টা করছি। সময় হচ্ছে এখন সন্ধ্যা 8:04। আমরা পৌঁছে গেছি আমাদের প্রপার্টিতে, বাবলস অফ লাক্সারি। এবং এসেই সন্ধ্যাবেলার পরিবেশটা কিন্তু আমাদের বেশ ভালো লাগছে। দেখুন, সুন্দর করে লেখা আছে বাবলস অফ লাক্সারি। এই হচ্ছে পার্কিং এরিয়া, গাড়িটা এখানেই পার্ক করা হলো। হালকা একটা গান চলছে, দূর থেকে ভেসে আসছে, বেশ ভালো লাগছে। রিসর্টে এসেই আমার যে জায়গাটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে রিসেপশন কাম ডাইনিং এরিয়াটা। খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো, সন্ধ্যাবেলাতে আরও বেশি ভালো লাগছে। এবং আসতেই কিন্তু আমাদেরকে সার্ভ করা হয়েছে ইভিনিং স্ন্যাক্স, 1 প্লেট গরম গরম অনিয়ন পকোড়া, তার সাথে সস, আর তার সাথে 2 কাপ চা। বুঝতেই পারছেন অনেকটা জার্নি করে এসেছি, প্রচণ্ড খিদেও পেয়েছে, তো আগে ইভিনিং স্ন্যাক্সটা এনজয় করি। যেহেতু ট্রেনটা 2 ঘন্টা লেট হয়েছে, তার জন্য এইটুকুনি রাস্তাও মনে হচ্ছিল যে অনেকটা রাস্তা। এবং আসার পরই প্রচণ্ড, যেরকমটা বললাম, খিদে পেয়ে গিয়েছিল। শুনলাম যে এখানে অনেক কিছু ইভিনিং স্ন্যাক্সের আইটেম অর্ডার দিয়ে খাওয়া যায়। তো ভেজ পকোড়া তো এনজয় করলামই, মানে অনিয়ন পকোড়া, তার সাথে আমরা অর্ডার দিলাম 1 প্লেট চিকেন পকোড়া। সুন্দর করে দিয়েছে, এখন চিকেন পকোড়াটাও খাই। সেদিন বিশেষ কিছু আর করা হয়ে ওঠেনি। আসলে রিসর্টের ওই মায়াবী সন্ধ্যার কাছে নিজেকে সঁপে দেওয়া ছাড়া আর কোনো উপায়ই ছিল না। প্রকৃতি যেন আলতো করে বিশ্রামের ডাক দিচ্ছিল। একটু পায়চারি আর পাখির চোখে এই পরিবেশকে আপনাদের জন্য ফ্রেমবন্দি করতে করতেই রাত নামলো। ক্যামেরার লেন্সে সেই সৌন্দর্য ধরে রাখার নেশায় সময় কখন যে বালুচরের মতো হাত থেকে ফুরিয়ে গেল টেরই পাইনি। সবশেষে ধোঁয়া ওঠা ফ্রাইড রাইস আর জিভে জল আনা চিলি চিকেন দিয়ে তৃপ্তির নৈশভোজ। ব্যাস, এভাবেই একরাশ ভালো লাগা নিয়ে সেদিনের রাতটা শেষ হলো। গুড মর্নিং, এখন বাজে ভোর 5:30। এই হচ্ছে রিসর্টের ব্যাক গেট। সেখান থেকে জাস্ট একটু এগিয়ে এসেই 5 মিনিট ধরে এই জঙ্গলটায় দাঁড়িয়ে আছি। এত সকালে ওঠার একটাই উদ্দেশ্য, ডুবলাগাড়ি বিচ থেকে সানরাইজটা দেখা। কিন্তু যেহেতু এখন শীতকাল, তার জন্য একটু লেটেই সানরাইজ হচ্ছে। আমরা চেয়েছিলাম পুরো মোমেন্টটাকে ক্যাপচার করার। আর এই যে ঝাউবন, অসম্ভব সুন্দর লাগছে ভোরবেলা। এই যে আলোগুলো দেখতে পাচ্ছেন ঝাউবনের ফাঁক দিয়ে দিয়ে, এটা এই সানরাইজ হওয়ার আগের যে আলো, আর এর ফাঁক দিয়ে দিয়ে মাঝে মধ্যে এক ফালির চাঁদও দেখতে পাওয়া যাচ্ছে। কি সুন্দর পাখিগুলো ডাকছে, একবার দেখুন সকালে। আর আমরা বেশি অন্ধকারে যাচ্ছি না, কারণ শুনলাম নাকি জঙ্গলে শিয়ালও থাকে, তার জন্য আমরা একটু ওয়েট করে গেলাম। এই যে মায়াবী পরিবেশটা সকালের, এটা অসাধারণ লাগছে জাস্ট। ওয়াও, কি সুন্দর ড্রামাটিক লাগছে। ঝাউবনের মধ্যে দিয়ে দেখুন সানরাইজ হচ্ছে। আর এরকমভাবে বিচে আমরা কখনো যাইনি। আমরা জেনারেলি যে কোনো বিচে গেছি ওপেন, এরকম মানে জঙ্গলের মধ্যে দিয়ে এরকম সুন্দর ভিউ হঠাৎ করে পাবো। ঢেউয়ের আওয়াজ প্রথমবারের জন্য এবার ফিল হচ্ছে হ্যাঁ বিচের ধারে এসেছি। ঠান্ডা ঠান্ডা পরিবেশ, কেউ কোথাও নেই, শুধু আমরা। ওয়াও, চাঁদটা কি সুন্দর। সমুদ্রটা দেখুন একবার,
কি অপূর্ব লাগছে না ভোরবেলাতে। ছোট্ট ছোট্ট ঢেউ, দূরেতে দেখতে পাওয়া যাচ্ছে একটা দুটো ছোট ছোট নৌকা, হয়তো মাঝিরা মাছ ধরতে বেরিয়েছেন। আর চারদিকটা কি সুন্দর লাগছে দেখুন, দূরে কুয়াশায় মেখে আছে এখনো সমুদ্রটা, আর ডান দিকে ঝাউবন। অসাধারণ, মানে হাঁটতে হাঁটতে যতটা যাওয়া যায় যেতেই পারেন। আর পায়েল কি একটা পেয়েছে একবার দেখুন, ও এসে দেখি ঝিনুক কোড়াচ্ছিল। এটা কি? শামুক। কি সুন্দর দেখতে না? হ্যাঁ, মনে হচ্ছে চোখ ওটা। হ্যাঁ, ফাইনালি অনেকগুলো ব্যর্থতার পরে ও করেছে এটা। কতবারই করছি ঢেউ তোমার গলা আসছে না? যতবারই ও করেছে ঢেউ জাস্ট নিয়ে চলে গেছে। আর এটা বানানোর কারণ কিন্তু আমি, কারণ আজকে 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। ও এটা করার পরই আমাকে বললো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ, দারুণ। এই উইন্টারের সময় এর থেকে মনে হয় ভালো সূর্যোদয় দেখতে পাওয়া যাবে না। যেটুকু দেখেছি মন ভরে গেছে। তারপরে একটুখানি এসে ফ্রেশ হলাম। এখন আমাদের ব্রেকফাস্টও সার্ভ করা হয়েছে, চলুন ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। ব্রেকফাস্টে আছে গরম গরম ফুলকো লুচি, তার সাথে ছোলার ডাল, একটা পান্তুয়া আর একটা ডিম সেদ্ধ। আজকে আমাদের প্ল্যান আছে ডুবলাগাড়ি এক্সপ্লোর করার। এখন আমরা রেডি হয়ে গেছি, যাব মোহনাতে বোটিং করতে। তার আগে ভাবলাম হাতে কিছুটা সময় আছে, আপনাদেরকে প্রপার্টিটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তাই একদম মেন রোডে চলে এসেছি। মেন রোড মানে মেন রোড হচ্ছে ওই যে দূরে দেখুন গাড়ি দেখা যাচ্ছে, ওখান থেকে জাস্ট একটু সরু রাস্তা দিয়ে এলেই আপনি প্রপার্টিতে পৌঁছে যাবেন। এখানে গাড়ি পার্ক করতে পারবেন, দেখুন একটা পার্ক অলরেডি করা রয়েছে। আর এখান থেকেই কিন্তু কটেজ শুরু হয়ে যাচ্ছে। এই প্রপার্টিতে টোটাল 110 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে এবং 3 ক্যাটাগরির অ্যাকোমোডেশন রয়েছে। এক হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কটেজ, এই রকম প্রিমিয়াম কটেজ রয়েছে টোটাল 6খানা। তার সাথে সাথে যেটা এখানের আমার মনে হচ্ছে মেন অ্যাট্রাকশন, সুইস যে টেন্টগুলো, অনেকে রাজস্থানি টেন্ট বলে, অনেক রকমের নাম বলতে পারেন, লাক্সারি টেন্ট বলতে পারেন, ওগুলো রয়েছে 14টা। আর তার সাথে সাথে রয়েছে অ্যাডভেঞ্চার টেন্ট বা অ্যাডভেঞ্চার ক্যাম্প বা ডোম টেন্টও এনারা বলেন, ওগুলো হচ্ছে নর্মাল যে টেন্ট হয় ওইগুলো, ওই রয়েছে 12টা। তো এই হচ্ছে অ্যাকোমোডেশন। এবার প্রপার্টির নাম তো আগেই বলেছি, বাবলস অফ লাক্সারি। খুব সুন্দর লেগেছে, কাল থেকে আমরা আছি এখানে। দেখুন 4খানা প্রিমিয়াম কটেজ এখানে রয়েছে, আর বাকি 2টো প্রিমিয়াম কটেজ এই দিকে রয়েছে। চলুন এই দিকের কটেজগুলো একটা দেখিয়ে দিই আপনাদেরকে। ভোরবেলা থেকে উঠে থেকে না চারিদিকে এত পাখি ডাকছে, এখনও দেখুন বেলা হয়ে গেছে, এখনও কি সুন্দর ডেকে যাচ্ছে। কত পাখি দেখছি আমরা। বার্ড ওয়াচিং করতে চাইলে কিন্তু আসতে পারেন। আর এখানে প্রচুর ফুল গাছ টুল গাছ দিয়ে সাজানো, এরকমভাবে রাস্তা করা রয়েছে। এখানে কিছু লাক্সারি টেন্ট রয়েছে, তার সাথে সাথে এখানে 2টো প্রিমিয়াম কটেজ, একটা 7 নাম্বার আর একটা হচ্ছে 8 নাম্বার। একটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন কীরকম কোয়ালিটির। আচ্ছা, এই হচ্ছে রুম কিন্তু স্পেশিয়াস, এবং যেগুলো সুইস টেন্টে যেরকম বেড ছিল এখানেও একদম তেমনই বেড রয়েছে। 3 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে। তার সাথে সাথে ওখানেও চেয়ার টেবিল আছে, এখানেও রয়েছে একটা মিরর রয়েছে, একটা বড় উইন্ডো রয়েছে, উইন্ডো থেকে গার্ডেন ভিউ আপনারা পেয়ে যাবেন। আর তার সাথে সাথে এখানে একটা কাভার্ড রয়েছে, এসি রয়েছে, ফ্যান রয়েছে, এগুলো প্রত্যেকটা কটেজেও রয়েছে এবং প্রত্যেকটা টেন্টেও রয়েছে। আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, দেখুন সমস্ত অ্যামিনিটিস রয়েছে, গিজার, শাওয়ার, সমস্ত কিছু রয়েছে এবং অনেকটা বড় এই ওয়াশরুমটা। তো বুঝতেই পারছেন, আমার কিন্তু রুমই বলুন আর ওই প্রিমিয়াম টেন্ট যেগুলো, ওগুলো কিন্তু সুইস টেন্ট একই রকম লেগেছে। শুধু এটার ওপরটা ছাদ মানে ঢালাই করা, ওগুলোর ওপরটা টেন্টের কাপড় যেরকম হয়, বাকি কিন্তু আমার একদম এক লেগেছে। আর এই হচ্ছে পুরো গার্ডেনটা, খুব সুন্দর লাগছে। দেখুন দুপাশারই এরকম সুইস কটেজগুলো রয়েছে, টেন্টগুলো কি সুন্দর লাগছে দেখতে। আর এখানটায় এগুলো কিন্তু পুরোটাই বালির ওপরই করা রয়েছে। আর ওইদিকে কিছু কিচেন গার্ডেন হয়েছে। আর একটা জিনিস আমি বললাম 3 ধরনের অ্যাকোমোডেশন, 3 ধরনের নয়, বেসিক্যালি 4 ধরনের। একটা নতুন অ্যাড হয়েছে, সেটাও আপনাদেরকে বলবো, ডরমেটরি।
এখানে রয়েছে এই যে ডর্ম রয়েছে একটা, এখানে যতটা শুনলাম 12 জনের অ্যাকোমোডেশন হয়ে যায়, একটাই রয়েছে এবং কনফারেন্স হল হিসেবেও এটাকে আপনারা ইউজ করতে পারেন। এই হচ্ছে একদম ডাইনিং এরিয়া, রিসেপশনের পাশেই এই জায়গাটা, এই হচ্ছে ডর্ম এরিয়াটা, আর অনেকটাই বড় লাগছে। আর যে বলছিলাম কিচেন গার্ডেন দেখুন কত কি চাষবাস হয়েছে, কত ফুল রয়েছে এখানে, আর এবং এত হেলদি না গাছগুলো, গোলাপ গাছগুলো কি সুন্দর লাগছে। আর বাকি টেন্টগুলো ওদিকে রয়েছে, চলুন সুইস টেন্ট একটা ওই দিকে দেখিয়ে দিই আপনাদেরকে। প্রতিটা সুইস টেন্টে যাওয়ার জন্য দেখুন এরকম সুন্দর রাস্তা করা রয়েছে, আর কত ফুল হয়ে রয়েছে, গোলাপগুলো না এই বড় বড় হয়ে রয়েছে, খুব সুন্দর। আর গোলাপ ছাড়া অনেক ফুল রয়েছে, আর আমি একটু ফুল দেখলে তাদের প্রশংসা করেই ফেলি। আর এইটা হচ্ছে 2 নম্বর রুম, আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে, কারণ এখান দিয়ে একটা কাগজ ফুল গাছ খুব সুন্দর উঠছে, খুব ফটো ভালো উঠবে। এইটাই দেখিয়ে দিই চলুন আপনাদেরকে। দেখুন ওই যে প্রিমিয়াম কটেজ ছিল ওটারই মতন আকারের রুম এটা, ওরকমই বেড, 3 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে, এসি রয়েছে, ফ্যান রয়েছে, পার্থক্য শুধু একটাই, এই ওপরটা। আমরা তো কংক্রিটের বাড়িতে থাকি, তো এখানে এলে এটাই থাকার চেষ্টা করবেন, আশা করছি ভালো লাগবে। তার সাথে এখানে দেখুন চেয়ার টেবিল রয়েছে, ওখানে একটা কাবার্ড রয়েছে, মিরর রয়েছে, আর রয়েছে জামা কাপড় হ্যাং করার জন্য এখানে হ্যাঙ্গার দেওয়াই রয়েছে। আর এখানে অ্যাটাচড ওয়াশরুম, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, ওটার থেকে একটু ছোট বাট চওড়া রয়েছে, তো কোনো অসুবিধা হবে না, এত বড় ওয়াশরুম জেনারেলি বাড়িতেও হয় না সবার। আর কি, আর একটু হালকা লাইট রয়েছে এখান ছোট থেকে, জানালা আছে। হ্যাঁ এখান থেকে ওই রিসেপশন এরিয়া আর গার্ডেন ভিউ এখান থেকেও পাওয়া যাচ্ছে। 3 রকম অ্যাকোমোডেশন দেখিয়ে দিলাম, আর একটা বাকি রয়েছে অ্যাডভেঞ্চার টেন্ট, ওটা দেখুন এই দিকেই রয়েছে, পরপর রয়েছে এদিকে। আর তার এই টেন্টের যেহেতু অ্যাটাচড ওয়াশরুম হয় না, কমনই হয়, এখানে দেখুন 4টে ওয়াশরুম রয়েছে, পাশেই একদম পাশেই, কোনো অসুবিধা হবে না, সুন্দর একদম প্রকৃতির মধ্যে, প্রচুর গাছপালা রয়েছে, ঝাউ গাছ রয়েছে। এটা একবার খোলো। হ্যাঁ খুলছি, এটা রেডি আছে। পরপর লাগানো রয়েছে, আমি দেখেছি টেন্টগুলো খুব বড় বড়, হ্যাঁ তো 2 জনের মানে ক্যাপাসিটির বলছেন এনারা, তবে আমার মনে হচ্ছে 3 যে জন হয়ে যদি- যাবে। হ্যাঁ যদি নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে যায় বা বাচ্চা থাকে, রোগা পাতলা থাকে, 3 জনেরও হয়ে যাবে। সুন্দর করে এখানে বিছানা ফিছানা করা রয়েছে, কম্বল দেওয়া রয়েছে, ইভেন এখানে লাইট রয়েছে, তারপর শুনলাম নাকি ফ্যানও এখানে হ্যাঁ, এই যে fan। দেওয়া রয়েছে, আর এখানে চার্জ ফার্জ করার জন্য এখানে পয়েন্টও করা রয়েছে, তো ভালোই বেশ। আর এখান থেকে বেরিয়েই দেখুন অ্যাডভেঞ্চার ক্যাম্প, যেমন নামটা তেমনই, দোলনা টোলনা রয়েছে, ওখানে হ্যামক রয়েছে গাছের সাথে, কি সুন্দর। আর এখানে কিছু বসার জায়গা দেখতে পাচ্ছি, এখানে সেলফি পয়েন্ট বানানো রয়েছে হার্ট শেপ, যেটা সন্ধ্যেবেলা ভালো বোঝা যায়। তার সাথে সাথে বনফায়ার করতে পারেন, বারবিকিউ করতে পারেন এখানে, আরও কিছু চারিদিকে টেবিল ফেবিল করা রয়েছে, বসে স্ন্যাক্স ট্যাক্স এনজয় করতে পারেন। কি সুন্দর পাখিটা ডাকছে তখন থেকে, এইটা আমার খুব ভালো লেগেছে, এই দোলনাটা, আমি একটু দুলি। আর চারিদিকে, আর হ্যাঁ এই গাছগুলো হচ্ছে কাজু গাছ, দেখুন আমাদের ওখানে যখন আম হয় ওই সময় এখানে কাজু হয়, ওই সময় এলে আপনারা দেখতে পারবেন। ও কি সুন্দর লাগছে এখান থেকে, মনে হচ্ছে পড়ে যাবো নাকি, দেখে দেখে সাবধানে। এখান থেকে ওই দিকটা বেশ দেখতেও ভালো লাগে, কি হ্যাঁ। সুন্দর। মানে এখানে জাস্ট 2 দিনের জন্য আসবেন, রিল্যাক্স করবেন। আমরা যেহেতু প্রথমবার এসেছি তাই আমরা সাইট সিইং করবো, ফিউচারে কখনো এলে জাস্ট এখানে এরকম বসে থাকবো। কি সুন্দর এটা। এখন আমাদের রিল্যাক্স করার সময় নেই, যখন হবে করব। তার আগে আরেকটা জিনিস দেখানো হয়নি, এই হচ্ছে বিচে যাওয়ার গেট। তো আপনারা যদি এই অ্যাডভেঞ্চার টেন্টে থাকেন তাহলে কিন্তু খুব সহজেই বিচে তাড়াতাড়ি চলে যেতে পারবেন, এবং 300 মিটারই দূরত্ব, যেটা সকালে দেখিয়েইছি। আমার তো এই প্রপার্টির বেস্ট পার্ট লেগেছে এইখানটা, এই গাছের মধ্যেই দোলনাটা, এই জায়গাটা। আর তার সাথে সাথে এটাও ভালো লেগেছে, রিসেপশন এরিয়াটা, যেটা কালকে সন্ধ্যেবেলা দেখিয়েছিলাম। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লাগছিল, বসে থাকার জন্য খুব ভালো ক্যাফে ক্যাফে একটা ফিল দিচ্ছিল। এখন দিনের বেলাও চলুন একবার দেখিয়ে দিই। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, তার কারণ হচ্ছে কি সুন্দর, এখানে একটা বিচ বিচ ভাইব আছে, কি সুন্দর। এই রুফটা দেখুন, ডেকোরেট করা রয়েছে লাইট দিয়ে,
ক্যাফে ক্যাফে ফিল হচ্ছে, বিচের ধারে যে ক্যাফেগুলো হয় ওরকম। এবং অনেকটা বসার জায়গা রয়েছে, স্পেশিয়াস, অনেক টেবিল চেয়ার রয়েছে। যখন ফুল হাউস থাকে আমার মনে হয় না তখনও খুব একটা অসুবিধা হবে বলে। এখানে সোফা রয়েছে বসার জন্য, তার সাথে সাথে এই যে রিসেপশন যেটা কালকে দেখিয়েছিলাম ওটা পরে শিফট হচ্ছে ওইদিকে হবে। এখানে কিচেন, বেসিন এরিয়া রয়েছে, তার সাথে সাথে এখান থেকে পুরো প্রপার্টিটাই দেখা যায়। তো আমার খুব ভালো লেগেছে। আশা করছি একটু বোঝাতে পেরেছি প্রপার্টিটা কীরকম বা কী ধরনের অ্যাকোমোডেশন রয়েছে। এবার একটা সাজেশন, ছোট্ট সাজেশন আমাদের তরফ থেকে, যদি এখানে আসেন তাহলে আমি বলবো আমরা এই 1 নম্বর রুমে থাকছিলাম, এই রুমটা বা এদিকের রুমগুলো নেওয়ার চেষ্টা করবেন। মানে এনাদেরকে বলে দেবেন যে আমাদের নাম করে যে আমরা যে রুমটায় ছিলাম ওটাই দিতে। তার কারণটা আমি এবার বলি, ওটা ঠিক অপোজিটেই দেখুন ডাইনিং এরিয়াটা, খিদে পেলে টুক করে যাবেন, হয়ে যাবে। তার সাথে সাথে গার্ডেন এরিয়াটাও কিন্তু, দোলনা টোলনাগুলো ওটার একদম কাছে, বিচ যাওয়ার জন্য রাস্তাটাও কিন্তু একদমই কাছে। তো ভোরবেলা অতটা আসতে হবে না, জাস্ট এইটুকুনি, মানে আরও 50 মিটার কমে গেল আপনাদের। তো এটার জন্যই আমি বলছি যে থাকতে পারেন এখানে। আর হ্যাঁ, পার্কিংটা এখানের থেকে আবার দূরে হয়ে যাবে, তবে ওটাতে কোনো প্রবলেম নেই। এখানে লাগেজ ফাগেজ এনারাই ক্যারি করে এনে দেন, কোনো অসুবিধা হবে না। তো শান্ত শিষ্ট, মানে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা একটা প্রপার্টি। আমাদের তো খুব ভালো লেগেছে, খুব ভালো কাটছে। এর আগে আমরা মানে এই দিকে যে কলকাতার উইকেন্ড ডেস্টিনেশন যেগুলো হয় জেনারেলি যাইনি, একমাত্র মৌসুনি আইল্যান্ড গিয়েছিলাম। আমার ওই সময় ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, বা কোনো কারণে পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। তবে এই জায়গাটা ভেবেছিলাম হয়তো ওই টাইপেরই কিছু হবে, কিন্তু এসে মানে এতটা এক্সপেকটেশন নিয়ে আসিনি। এসে আমার খুব ভালো লেগেছে, মানে আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে। তো আশা করছি ফিউচারে আবার আসবো। এখন একটু সময় কম আছে, আজ সারাদিন ঘুরবো, এবার কখনো রিল্যাক্স করতে আসবো। তো কিছুক্ষণ পর আমাদের গাড়ি চলে আসবে, আমরা যাব বোটিং করতে। দেখুন আমার হাতে কি গলদা চিংড়ি, কি সুন্দর দেখতে, একদম ফ্রেশ আজকে ধরেছিল। মানে কালকে এসেই আমি এটা ম্যানেজ করেছি। এখানে যিনি ম্যানেজার বাবু রয়েছেন ওনাকে বলেছি যে এখান থেকে কি ফ্রেশ মাছ নিয়ে যাওয়া যাবে, বলেছে যে হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি যদি সম্ভব হয় অ্যারেঞ্জ করবো। তো উনি অ্যারেঞ্জ করে দিয়েছেন, আমরা কিনেছি, মানে এনে এখানে ডিপ ফ্রিজে রাখা আছে, কালকে নিয়ে যাবো, দেখা যায়। অনেক মাছ কিনেছি আমরা, কি সুন্দর এগুলো। এবং এখানে আরেকটা জিনিস, স্পেশাল একটা মিষ্টি পাওয়া যায়, ছানা পোড়া এরকম কিছু একটা নাম, ওটাও আমরা অর্ডার দিয়েছি। এখানে এলে নাকি সবাই ওটাও বাড়ির জন্য নিয়ে যায়, তো ওটাও নিয়ে যাবো। এখন আমরা যাচ্ছি বোটিং করতে। এখান থেকে 6 কিলোমিটার এই রিসর্টেরই একটা দাদার বাইকে করে আমরা যাচ্ছি। সকালের দিকে এখানে যতটা ঠান্ডা থাকছে, যত বেলা বাড়ছে আস্তে আস্তে কিন্তু গরম পড়ছে। তো আমি জ্যাকেট খুলে ফেলেছি, চলুন বেরোই। সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ডান দিকে দেখুন ধান ক্ষেত, কি অপূর্ব লাগছে। তার সাথে দুদিকে প্রচুর নারকেল গাছ। মোহনায় বোটিং বন্ধ আছে, তাই আমরা এসেছি বুড়িবালম নদীর তীরে বোটিং করতে। এই যে দেখুন, এই হচ্ছে নদী, এখান দিয়ে নেমে যাচ্ছি। আর বোটও রেডি হয়ে গেছে, আগে থেকেই ব্যবস্থা করা ছিল তার জন্যই। আচ্ছা, একটু ইনফরমেশন দিয়ে দিই, বোটটা একবার দেখে নিন। পার পারসন 400 টাকা করে, 400 টাকা করে বোটে নেওয়া হয়। দুজন হলেও কিন্তু বোট যাবে। আর সকাল 8টা থেকে স্টার্ট হয়, সকাল 8টা থেকে স্টার্ট হয় বিকাল 6টা পর্যন্ত। বাহ, এই লোকেশনটা কিন্তু দারুণ সুন্দর, নদীটাও খুব সুন্দর, পরিষ্কার জল। শুধু একটা জিনিস না হলে ভালো হতো, এই আওয়াজটা, এই আওয়াজটা হলে আমার ভালো লাগে না। বাকি কিন্তু চারিদিকে পরিবেশটা ভালো, ওয়েদারটা খুব মনোরম। যেহেতু এটা ফেব্রুয়ারির 2nd উইক, তার জন্যই পরের মাসে এলে আশা করছি এটা আর ভালো লাগবে না, গরম লাগবে। তো শীতকালে এই বোটিংটা কিন্তু করার জন্য পারফেক্ট। নদীতে কত ট্রলার, আর ট্রলারে মাঝি ভাইরা আছে, কত মাছ ধরেছে দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। এই যে জঙ্গলটা যেটার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে বাঘাযতী জঙ্গল, যদি ভুল না বলে থাকি। মাঝি ভাই বললেন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পুরো জঙ্গলটা আছে, বিশাল বড় নাকি। তো এর মধ্যে দিয়ে এখন আমরা যাব। সুন্দর লাগছে, প্রচুর পাখি, জানেন তো। যারা বার্ড ফটোগ্রাফি করতে পছন্দ করেন তারা তো ডেফিনেটলি এখানে ক্যামেরা নিয়ে আসবেন। দেখুন এখানেও পাখি বসে আছে, কত রকম যে পাখি দেখলাম আস্তে আস্তে। পরিযায়ী পাখিও দেখলাম, অনেকের তো নামও জানি না। কি অদ্ভুত সুন্দর এই জায়গাটা,
নদী, গাছপালা, তার সাথে মৃদু একটা ঠান্ডা হাওয়া, অসাধারণ লাগছে। এই যে আমরা নদীর ওপরে বোটে করে ঘুরছি, অসাধারণ তো লাগছেই, তার সাথে একটা নতুন জায়গাতেও এসেছি। সেটা হচ্ছে এই আইল্যান্ডটা। দেখুন কি সুন্দর লাগছে না? মনে হচ্ছে যেন কোথায় চলে এলাম। সুন্দর ব্যবস্থা। এই আইল্যান্ডের নাম কি জানেন? গোল্ডেন আইল্যান্ড। আমরাও এসে জানলাম। এখানে আমাদের বোট দাঁড়িয়ে রয়েছে। চারিদিকে জলের কালারটা দেখুন কি সুন্দর লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন জল, শান্তশিষ্ট পরিবেশ এখানে। চারিদিকে প্রচুর নৌকো, ট্রলার দেখতে পাচ্ছি, ওইদিকে অনেক গাছপালা রয়েছে, এদিকটা কিছু গ্রাসল্যান্ড দেখা যাচ্ছে, গরু চড়ছে, আর প্রচুর প্রচুর বিভিন্ন ধরনের বক, সারস তো রয়েছে, অনেক পরিযায়ী পাখি আমরা দেখলাম যেগুলো হয়তো ক্যামেরাবন্দি করতে পারিনি, কিন্তু বিভিন্ন কালারফুল, খুব সুন্দর সুন্দর, মানে টুক করে জলে নামছে আর মাছ নিয়ে যাচ্ছে, হেবি মজা হলো। আর তার সাথে সাথে ওই দিকটা যে দেখা যাচ্ছে, ওই দিকটা নাকি চাঁদিপুর বিচ দেখা যায়, মানে ড্রোনে। আমরা দেখতে পাচ্ছি না, কিছুক্ষণ পর আমরাও দেখতে পাবো। তো সব মিলিয়ে না এই জায়গাটা দারুণ লাগছে আমার। আমরা যার বোটে করে এসেছি সেই রাজভাই, আমরা হেঁটে হেঁটে ঘুরছিলাম। রাজভাই বলছে যে দাদা ওদিকে চলুন, লাল কাঁকড়া দেখতে যাবো। লাল কাঁকড়া পাওয়া যাবে এখন? পাওয়া যাবে, চলুন যাই আপনাদের সাথে, আমরাও দেখি। এই পাড় বরাবর হেঁটে এলাম, প্রচুর লাল কাঁকড়া দেখতে পেয়েছি, তবে খালি চোখে। ক্যামেরা জাস্ট বের করছি, ঢুকে যাচ্ছে। আর ও দেখুন, একটা লাল কাঁকড়া ধরার জন্য এত পরিশ্রম করছে, ও দেখাবেই আমাদেরকে। আমরা তো দেখে নিচ্ছি আপনাদের জন্য। এক্স্যাক্টলি, এত গর্ত, কামড়া দেবে না? এই জায়গাটা এতটা ভালো লাগবে আমি জাস্ট ভাবতে পারিনি। এত শান্তি রয়েছে না এই জায়গাতে, একদম ঠিক পাহাড়ের মতন। ওখানে গেলে যেমন কেউ কোথাও থাকে না, কোনো গাড়ি ঘোড়া নেই, কিচ্ছু নেই, এখানেও তাই। হালকা একটা মানে জলের শব্দ, কিছু পাখি ডাকছে, উড়ে বেড়াচ্ছে, লাল কাঁকড়া মাঝে মধ্যে উঁকি মারছে, আর এই দূরে এই মাঝি দাদাদের নৌকো, ব্যাস আর কিচ্ছু নেই। এত মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, আমার জাস্ট কিছু করতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে এখানে ঘন্টাখানেক বসে থাকি। কি যে ভালো লাগছে কি বলবো। আমরা এই নৌকাটা করে এসেছিলাম, কিন্তু এখন দেখুন জলটা চলে যাওয়াতে বালির মধ্যে নৌকাটা বসে গেছে। আমি আর রাজভাই চেষ্টা করলাম, বাট ওটাকে সরাতে পারলাম না। রাজভাই আরেক ভাইকে ফোন করলো আরেকটা নতুন বোট নিয়ে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এটা যতক্ষণ বালিটা সরবে না ততক্ষণ এটা যাবে না, তো আবার আসবে, এসে এটা নিয়ে যাবে। ভাবুন একবার। এখানে দাদাগুলো বেশ ভালো, বলছে তুমি এটা ধরো, চালাও, দিদিকে বলো শুট করতে, দিদি পারবে। বাহ, এই যাচ্ছে, বাহ সুন্দর। এদিকে করছি, বাঁদিকে যাচ্ছে, আবার এদিকে হালকা ডান দিকে। বাহ, এটা আমার একটা এক্সট্রা ইনকামের পথ। এরপর থেকে আমি এখানে বোট চালাবো। আপনারা যারা ডুবলাগড়ি বেড়াতে আসতে চাইছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, বোট ফ্রিতে নিয়ে যাবো আপনাদেরকে। শিখে গেছি, এই তো হচ্ছে হচ্ছে, আরো 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 উল্টো দিকে। ও আচ্ছা, ওরে বাবা, হচ্ছে আবার। ঘড়ি বলছে এখন 12:30। আমাদের এখানে বোটিং পর্ব মিটলো, দুর্দান্ত একটা অভিজ্ঞতা হলো। ডুবলাগাড়ি এলে এই অ্যাক্টিভিটিটা অবশ্যই করবেন। আপনাদের এসে গেল আমাদের বাবুল সাপ লাক্সারির ওয়েলকাম ড্রিঙ্কস, ঠান্ডা ঠান্ডা কুলফি। থ্যাংক ইউ। ওয়েলকাম, ওয়েলকাম ভেরি মাচ। ও ঘুরে ঘুরে গলা শুকিয়ে গেছিল, এটা জাস্ট অমৃত লাগছে। আর আমার তো ফেভারিট ডাব, বিশেষ করে বিচ ডেস্টিনেশনে গেলে আমার এটা অবশ্যই প্রয়োজন পড়ে। ভালো লাগে আমার এই ভাইবটা, ডাব খাচ্ছি ছাওয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দুলতে দুলতে।
লাঞ্চের ব্যাপারে বলি, খুব ভালো খেয়েছি। মানে এই সমস্ত জায়গায় শুনেছিলাম ভালো খাওয়া দাওয়া হয়, তো তেমনটাই কাল থেকে হচ্ছে। লাঞ্চে অনেক কিছুই ছিল। আজকে যেটা যেটা ছিল বলি, ভাত ছিল, তারপর লঙ্কা, লেবু, পেঁয়াজ, ডাল, নবরত্ন একটা পনির দিয়ে একটা সবজি ছিল, একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়েছিল। তার সাথে সাথে ছিল আলু ভাজা, পাঁপড়, চাটনি, আর তার সাথে ছিল হচ্ছে পমফ্রেট মাছের একটা কারি, ওটা খুব টেস্টি হয়েছিল। আর ছিল চিংড়ি মাছের মালাইকারি, বড় বড় চিংড়ির পিস ছিল, ওটাও কিন্তু খুব ভালো। এবার এখানে একটু প্যাকেজের ব্যাপারে বলে দিই যে কীরকমভাবে হয়। এখানে 2 রকম প্যাকেজ হয় পার ডে পার পার্সন হিসাবে। যদি নর্মাল প্যাকেজটা নেন তাহলে কিন্তু ব্রেকফাস্ট যেমন আমরা আজকে দেখিয়েছি সেম থাকে, নর্মালেই নিন বা প্রিমিয়াম প্যাকেজই নিন তাহলে ব্রেকফাস্ট সেম থাকে, স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্সও সেম থাকে। শুধুমাত্র চেঞ্জ হয় কি দুপুরে যেমন ভাত, ডাল, সবজি সমস্ত কিছু থাকে, থাকে। দুপুরে নর্মাল প্যাকেজে থাকে হয় পমফ্রেট মাছ, তা নাহলে ভেটকি মাছ। আর যদি প্রিমিয়াম প্যাকেজ নেন 200 টাকা করে পার হেড বেড়ে যায় পার ডে, তো সেক্ষেত্রে থাকে এক্সট্রা অ্যাড হয় চিংড়ি মাছ। তো বুঝে গেছেন। আর রাত্রিবেলা ডিনারে যদি আপনারা নর্মাল প্যাকেজ নেন তাহলে রুটি, সবজি আর চিকেন থাকে। আর যদি স্পেশাল প্যাকেজ নেন তাহলে তো সেক্ষেত্রে হয় বাসন্তী পোলাও, চিকেন কষা, তা নাহলে ফ্রায়েড রাইস, চিলি চিকেন, এইরকম। তো বাকি কিন্তু ব্রেকফাস্ট আর ইভিনিং স্ন্যাক্স কিন্তু দুটো প্যাকেজেই সেম থাকে। তো জাস্ট 200 টাকা দিলেই ভালো কিন্তু খাওয়া দাওয়া হয়। আমরা কালকে ডিনারও যেটা করেছি বা আজকে লাঞ্চও যেটা করলাম এগুলো কিন্তু প্রিমিয়াম প্যাকেজে পড়ছে, তার জন্যই 2 রকম মাছ আমরা পেয়েছি। অ্যাডভেঞ্চার 10 যেটা 1300 টাকা পার হেড পার ডে যদি আপনারা নর্মাল মিল নেন, যদি আপনারা স্পেশাল নেন ওটাই হয়ে যাচ্ছে 1500 টাকা। তারপর সুইস 10 যেগুলো আছে ওগুলো হচ্ছে 2000 টাকা পার ডে পার হেড। যদি আপনারা প্রিমিয়াম মিল নেন, এক্সট্রা স্পেশাল মিল, তাহলে সেটা হয়ে যাচ্ছে 2200 টাকা পার ডে পার হেড। আর যেটা কটেজ আছে ওটা এমনিতে নর্মালে 2300 টাকা পার ডে পার হেড। আর যদি আপনারা স্পেশাল মেনু নেন তাহলে সেক্ষেত্রে ওটা 200 টাকা বেড়ে 2500 পার ডে পার হেড হয়ে যাচ্ছে। তো এইরকমই রেট। আর ডরমেটরি যদি নেন তাহলে 1800 টাকা পার ডে পার হেড হচ্ছে নর্মালে। আর ওটাই যদি স্পেশাল মানে মেনু নেন তাহলে সেক্ষেত্রে 2000 টাকা পার ডে পার হেড। অনেকগুলি পয়েন্ট আছে এখান থেকে কিন্তু বলে দিলে অটো বা ছোট গাড়ি, বড় গাড়ি, যে কোনো কিছু সাইট সিইংয়ের জন্য এনারা অ্যারেঞ্জ করিয়ে দেন। আবার বোটিং যদি করতে চান, আমরা যেটা করলাম ওটাও এনারা অ্যারেঞ্জ করিয়ে দেন। আবার যদি মানে স্টেশন থেকে হোটেলে আসা বা যাওয়া ওটাও কিন্তু যদি চান অটো 700 টাকা নেয়, বড় গাড়ি, ছোট গাড়ি সেরকম কত 1200, 1500 এরকম নিয়ে নেয়। আমরা স্ক্রিনের ওপর দিয়ে দেবো, দেখে নেবেন। আর প্রতিটা পয়েন্ট অনুযায়ী গাড়ি ভাড়া হয়, সেগুলোও স্ক্রিনের ওপর দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। তার উপর তো ফোন নাম্বার থাকবেই, আপনারা কল করে নেবেন। আজকে আমরা খুব বেশি এক্সপ্লোর করব না। আর এখান থেকে আমরা ওই যে পয়েন্টগুলো যাব ওগুলো কিন্তু আবার স্টেশনের দিকেই যেতে হবে। আর একটা ইনফরমেশন, যদি আপনারা নিজেদের মতন ঘুরতে চান, স্কুটি বা বাইক রেন্ট করতে চান, তাহলে কিন্তু স্টেশনের কাছেই পাওয়া যায়। যদি স্কুটি নেন 500 টাকা পার ডে, মানে 24 ঘন্টা হিসেবে দেওয়া হয়। মানে আজকে যদি নেন আবার কালকে ওই সময় ফেরত দিয়ে দিলে 500 টাকা এক্সট্রা, তেলটা এক্সট্রা নিতে হবে। আর যদি ভালো বুলেট ফুলেট এই ধরনের গাড়ি নেন তাহলে কিন্তু ওই 1500 টাকা মতন খরচা পড়বে পার ডে। 24 ঘন্টার রেটটা আমি বলে দিলাম। তো এভাবেও কিন্তু ঘুরে নিতে পারেন। আমরা যাব গাড়ি নিয়ে, চলুন। আমাদের রিসর্ট থেকে এই ব্লু লেকে আসতে সময় লাগলো এক্স্যাক্টলি 1.5 ঘন্টা। এবং আমাদের 2:30 বেরোনোর কথা ছিল। আমাদের মানে বেরোতে মানে আমরা রেডি হয়ে গিয়েছিলাম, গাড়ি রেডি ছিল না। বেরোতে 3:10 এরকম বেরোলাম, এসে পৌঁছালাম 4:40 নাগাদ। জাস্ট গাড়ি থেকে নামছি আর সূর্যটা কয়েক সেকেন্ডের মধ্যে পাহাড়ের পিছনে চলে গেল। তারপর আমরা ড্রোনে দেখলাম কি যে অপূর্ব লাগছে। মানে আমরা এই যে বালাসর এসেছি, কাল থেকে যা কিছু দেখছি এটা জাস্ট বেস্ট। এত সুন্দর লেক, জলের কালারের জন্যই হয়তো নামটা দেওয়া হয়েছে ব্লু লেক। এইরকম কালারের লেক আমরা আগে দেখেছি বলে তো আমাদের মনে পড়ছে না। এত সুন্দর মনে হচ্ছে যেন আমি মানে ফরেন কান্ট্রিতে যে সমস্ত আমরা বিচ দেখি না যেরকম জলের কালার, ঠিক ওই রকম লাগছে আমার। এত ভালো। এবং তাও সূর্য ডুবে যাওয়ার পর আপনি ভাবুন যদি সূর্যের আলোটা পড়তো তাহলে আরও কতটা অপূর্ব লাগতো। মানে ওইটা মানে দেখার ইচ্ছাই রয়ে গেল। আবার এটার জন্য আসতে হবে যে কোনো জায়গায়। দ্বিতীয়বার আমাদেরকে যেতেই হয়, কিছু না কিছু মিস হয়ে যায়। এটা মিস হয়ে গেল মনে হচ্ছে। কারণ মানে এই সময়টা ভালো লাগছে, একদম ঠান্ডা একটা মিষ্টি হাওয়া বইছে, শান্ত শিষ্ট জল, কেউ কোথাও নেই চারিদিকে। দেখুন পুরো এদিকে পাহাড়,
ঠিক আছে, গাছপালা প্রচুর কিছু, একদিকে হাইওয়ে রয়েছে, খুব সুন্দর জায়গাটা। বাট যেহেতু সূর্য চলে গেছে, খালি চোখে যদি দেখছি তো হালকা হালকা নীল জল বোঝা যাচ্ছে, আমি জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা। আর এসেই আমরা যেহেতু ড্রোনটা উড়িয়ে নিয়েছিলাম যখন সূর্যের একটু আলোটাও ছিল, তার জন্য অনেকটা ব্লু আমরা দেখেছি, খুব ভালো লেগেছে ওটা দেখেই। মানে আপনারা যদি আসেন এখানে অবশ্যই দিনের বেলা আসবেন এবং 4টের আগে, বিকাল 4টের আগে আসবেন, তাহলে কিন্তু জলের অ্যাকচুয়াল কালারটা আরো ভালোভাবে দেখতে পারবেন। ঘড়ি বলছে 5:20 ওদিকে সূর্যাস্তের হালকা হালকা আলোটা হয়তো দেখতে পাচ্ছেন, আভাটা। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইমামি জগন্নাথ মন্দিরের ঠিক মেন গেটের বাইরেটা। বেশ জমজমাট একটা জায়গা, দেখুন প্রচুর দোকানপাট এবং প্রচুর লোকের সমাগম। দেখুন সুন্দর, পরপর দুপাশারি প্রচুর দোকান। আমরা এখানে দাঁড়িয়ে আছি কারণ পায়েল খাচ্ছে আইসক্রিমটা শেষ করে এই মেন গেট দিয়ে আমরা প্রবেশ করব। মেন গেটের বাইরেই এই টাইমিংসগুলো দেওয়া আছে, এটা একবার দেখে নিন। পুরো আবহাওয়াটাই যেন বদলে গেল, সত্যি বলছি খালি চোখে অসাধারণ লাগছে। ক্যামেরা কোনো মতেই এই জায়গার সৌন্দর্যকে জাস্টিফাই করতে পারে না। কি অপূর্ব সন্ধ্যাবেলার পরিবেশটা এখানে একবার দেখুন, আর কি সাজানো গোছানো, কত ফুলের গাছ দেখতে পাচ্ছেন, দারুণ লাগছে। ঠাকুরের গান চলছে, কত মানুষজনের সমাগম এখানে, বাচ্চা থেকে বয়স্ক সকলেই এসেছেন জগন্নাথ প্রভুর দর্শন করার জন্য। দারুণ লাগছে। জয় জগন্নাথ। সারাদিন ডুবলা গাড়ি যত ইচ্ছা ঘুরুন, সন্ধ্যেবেলা কিন্তু অবশ্যই এই মন্দিরে 1 ঘন্টার জন্য হলেও কাটিয়ে যাবেন। জগন্নাথ প্রভুর দর্শন তো পাবেনই, তার সাথে মা বিমলা দেবী, হনুমান মন্দির, গণেশ মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির, মা লক্ষ্মী মন্দির, সমস্ত কিছু এখানে আছে। অবশ্যই 1 ঘন্টা এখানে কাটিয়ে যান, মন শান্ত হয়ে যাবে। মন্দিরের মেন দরজার বাইরেই এই খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে। যদি এই মন্দিরের প্রসাদ কেউ বাড়িতে নিয়ে যেতে চান, মন্দিরের মেন গেট থেকে বেরিয়েই বাঁদিকে প্রসাদ কাউন্টার আছে। এখানে এই যে খাজা 100 টাকা করে বিক্রি হচ্ছে, আর মালপোয়া আছে 10 টাকা করে। আচ্ছা, এখন আমরা এসেছি গোপীনাথ মন্দিরে, রাধাকৃষ্ণর মন্দির। এই যে দেখুন, প্রতিটা মন্দিরেরই আবহাওয়া একদম অন্যরকমই। আচ্ছা, ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ না, বাইরে থেকেই দেখুন। এই যে মন্দিরটা দেখলেন, এই মন্দিরের ব্যাপারে দুটো ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। মন্দিরটার অরিজিনাল নাম হচ্ছে ক্ষীরচোরা, কারণ এই মন্দিরের প্রসাদ হিসাবে ক্ষীরটা ভীষণ ফেমাস। একটা ভাঁড়ের মধ্যে 30 টাকা করে এই ক্ষীর পাওয়া যায়। সন্ধ্যাবেলা এখন খেয়াল করিনি, যদি পরবর্তীকালে আপনারা আসেন অবশ্যই খেয়ে দেখবেন, আমাদেরকে জানাবেন। আর তার সাথে বালেশ্বর যে মেন টাউন, তার কাছাকাছি সব থেকে পুরানো মন্দির কিন্তু এই মন্দিরটা, তাই অবশ্যই একবার এলে মন্দির দর্শন করে যাবেন। আজকে হচ্ছে শনিবার, উইকেন্ড। কালকে কিন্তু পাশাপাশি কোনো রিসর্টে এরকম উচ্চস্বরে গান বাজছিল না, আজকে বাজছে। তো যদি শান্তি পেতে চান তাহলে আমি বলবো উইকডেজে আসুন, কারণ শনি রবিবার এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ভালো রকম ক্রাউডেড হয়। আর একটা কথা বলে দিই, এই রিসর্টে মোবাইল নেটওয়ার্ক জিও এয়ারটেল দুটোই ঠিকঠাক কাজ করছে। জিওটা একটু উইক, তবে কোনো প্রবলেম নেই, কারণ এখানে ওয়াইফাই ফেসিলিটি অ্যাভেলেবেল আছে এবং ওয়াইফাইয়ের সিট কিন্তু বেশ ভালো। জাস্ট কিছুক্ষণ আগেই রিসর্টে ফিরলাম ঘুরে টুরে, এসে এখন বনফায়ারের সামনে বসে আছি। মানে শীতকালে তো এটা বিশাল আরামদায়ক, এখন খুব একটা ঠান্ডাও নেই। আপনারা চাইলে উইন্টারে এলেই বনফায়ার করতে পারেন, তার সাথে বারবিকিউয়ের অপশনও আছে। ডুবলাগাড়ি যারা পরবর্তীকালে ঘুরতে আসতে চাইছেন তারা তো আসবেনই, যাদের খেতে ভীষণ ভালো লাগে তাদের তো বলবো ডেফিনেটলি এই জায়গাটা একবার ভিজিট করা উচিত। সন্ধ্যের পর থেকে একটার পর একটা ভালো খাবার খাচ্ছি। প্রথমেই খেলাম চিকেন বারবিকিউ, একদম লেবু দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে খেলাম। তারপরেই খেলাম পমফ্রেট বারবিকিউ। এখানে পমফ্রেটের সাইজগুলো বেশ বড় আর খুব সুস্বাদু, মানে হেব্বি বানিয়েছিল, দারুণ এনজয় করে খেয়েছি। পায়েলের জন্য ছিল চিংড়ির একটা আইটেম, মানে প্রন ফ্রাই, মশালা ফ্রাই,
ওটাও ব্যাপক খেতে ছিল। না আমি বলবো এখানে ডেফিনেটলি 2 দিন তো স্টে করবেনই, একটা দিন শুধু বসে বসে খান, দেখবেন আপনাদের সময়টা কিভাবে কেটে যাবে। আর সব থেকে বড় কথা কি, টাকা দিলে খাবার সমস্ত জায়গাতেই পাওয়া যায়, কিন্তু তার সাথে আছে আন্তরিক ব্যবহার এবং আতিথেয়তা। এখানে ম্যানেজার বাবু থেকে শুরু করে প্রতিটা স্টাফ, এদের ব্যবহার এত ভালো, কোনো রাগ নেই, আপনি যে কোনো কিছু হেল্পের জন্য বলবেন করে দেবে। এটা সব থেকে বেশি মুগ্ধ করেছে বাঙালি ওনার, এবং যেটা শুনলাম ওনার মুখেই যে এই এলাকায় যতগুলো রিসর্টস আছে একমাত্র বাঙালি অধিকৃত ওনার। তো আশা করছি আতিথেয়তার কোনো কমতি হবে না। ডেফিনেটলি আসুন, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল। সুপ্রভাত সকলকে। কালকে ইভিনিং স্ন্যাক্সে অত কিছু খাওয়ার পরে একদমই খিদে ছিল না, কিন্তু তারপরেও ডিনারে আমার ফেভারিট আইটেম ছিল, মানে বাসন্তী পোলাও, তার সাথে চিকেন কষা, দুটোই ফাটাফাটি খেতে হয়েছিল। ডিনারের পরে রিসর্টের যারা স্টাফ আছেন, ম্যানেজার বাবু আছেন, সকলের সাথে গল্প করছিলাম, ওনাদের গল্প জানছিলাম, বেশ ভালো লাগছিল। এখন বাজে প্রায় 6:30। এখন একটু বিচের দিকে যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে পাখিদের ডাক, এবং আজকে যাওয়ার সময় শিয়াল দেখলাম। কালকে যেরকমটা বলছিলাম, আজকে দেখি কিরকম সূর্যোদয় হচ্ছে। আশা করছি সকালের ড্রোন শটসগুলো আপনাদের ভালো লেগেছে। ডুবলাগাড়ি সি বিচে এলে সকালটা কিন্তু এখানে কাটাবেন, সানরাইজ দেখবেন। আজকে আমার হাতে খুব একটা সময় নেই, এখন বাজে 7:10। আমাদের আজকে যেহেতু ফেরা ট্রেন আছে, একটু তাড়াহুড়ো আছে, চলুন বেরোনো যাক। সকালে ব্রেড আমলেট করে দিয়ে আমি বেরিয়ে এসেছি। আসি কাকু, হ্যাঁ, হ্যাঁ, আসি, হ্যাঁ। ভালো থাকবে না। সকাল এখন 7:20। আমরা রিসর্ট থেকে চেক আউট করে বেরোলাম। বলে দিই, চেক ইন টাইম হচ্ছে বেলা 12টা, আর চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা। আমরা যেহেতু আর্লি চেক আউট করলাম, ব্রেকফাস্টটা কিন্তু আমাদের প্যাক করে দেওয়া হয়েছে, ব্রেড, বাটার, অমলেট, তার সাথে মিষ্টি। এবং আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা নিজেদের পেট নিয়ে আসতে চান, এটা কিন্তু পেট ফ্রেন্ডলি একটা রিসর্ট। এরপর এখান থেকে যাচ্ছি আমরা স্টেশন, তবে যাওয়ার পথে এখানে যে লোকাল ফিশ মার্কেট, চলুন সেখানে একবার টু মেরে যাই। কি বিশাল বড় ফিশ মার্কেট, একবার দেখুন, আর কত মাছ একবার দেখুন। এখানে এই সমস্ত দাদারা বাছাই করছেন, কি বড় মাছ, বিভিন্ন রকমের মাছ। হাতে সময় কম, তাই নাহলে ভালোই লাগে এগুলো দেখতে। এখনো সমস্ত জায়গায় মাছ এসে পৌঁছায়নি, মানে বসেনি, বুঝতে পারছেন কি বিশাল বড়। আর এই যে সব ট্রাকগুলো আছে, এগুলোতে মাছ লোড হয়ে বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়। 8:24 আমরা স্টেশনে এসে পৌঁছে গেলাম। এই যে ওভারব্রিজ দিয়ে যাব 3 নম্বর প্ল্যাটফর্মে, কারণ ওখান থেকেই ট্রেনটা ছাড়বে। 8:47 নির্ধারিত সময় ছিল, 9:17 ছাড়লো। আধ ঘন্টা লেটে ছাড়লেও ট্রেন কিন্তু ঠিকঠাক টাইমেই আমাদেরকে হাওড়া পৌঁছে দিয়েছে।